ক্লাস 10-এর ছেলেদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ ইভলিউশন চ্যাপ্টারের নিষ্ক্রিয় অঙ্গ বা ক্ষয়প্রাপ্ত অঙ্গ পড়াবো। এর আগের ক্লাসগুলোতে আমি যে অংশগুলো আলোচনা করেছি আশা করি সেগুলো তোমরা খুব ভালো করে দেখে নেবে। যে অংশগুলো প্রতিদিন আলোচনা করছি সেইগুলো খুব ভালো করে ফলো করো, দেখবে অনেকটাই লাভ হবে। গতদিন আমি হোমোলোগাস এবং অ্যানালোগাস অঙ্গ অর্থাৎ সমসমস্ত এবং সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে এবং সেই সংক্রান্ত বিভিন্ন অংশ পড়িয়েছিলাম। আজকে যেটা পড়াবো নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গ্যান। নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গ্যান বাংলায় আরেকটা নাম দেওয়া হয়েছে ক্ষয়প্রাপ্ত অঙ্গ। একটু বোর্ডের দিকে তাকিয়ে দেখো, ক্ষয়প্রাপ্ত অঙ্গ ইংরেজিতে বলা হয় ভেস্টিজিয়াল, VESTIGIAL, ভেস্টিজিয়াল অর্গ্যান। ভেস্টিজিয়াল অর্গ্যান নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গ্যান আমাদের এটা জানতে হবে। এই নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গ্যান কাকে বলে প্রথমেই তোমাদের একটু ধারণা দেব। তোমরা ক্লাস 9-এ মানুষের পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র পড়ে এসেছিলে এবং সেখানে অ্যাপেন্ডিক্স বলে একটা অংশের নাম শুনেছ। মাঝে মধ্যেই আমরা দেখি কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে অ্যাপেন্ডিসাইট বলে একটা সমস্যা দেখা দিয়েছে। অ্যাপেন্ডিক্স হচ্ছে একটা নিষ্ক্রিয় অঙ্গ যেটা আমাদের বৃহদান্ত্রের সাথে যুক্ত থাকে। আবার দেখবে একটু খেয়াল করলে যে আমরা আমাদের কানের পেশি মানে কানটাকে কর্ণছত্র বা পিনাটাকে আমরা নাড়াতে পারি না। এই যে কর্ণছত্র বা পিনা আমরা নাড়াতে পারি না, কিন্তু যদি গবাদি পশুর ক্ষেত্রে যাওয়া যায় অথবা আমরা খরগোশ জাতীয় গিনিপিগ জাতীয় প্রাণীতে যদি যাই, হরিণের ক্ষেত্রে যদি যাই, দেখবো ওরা কিন্তু কর্ণছত্রে নড়াতে পারছে। এই যে ওদের কানের যে পেশি সেগুলো সক্রিয়। আমাদের কানের যে পেশিগুলো রয়েছে পিনাতে, যা আমরা কর্ণছত্রে বলে থাকি, ছবিতে আমি এটা দেখিয়েছি, সেটাও কিন্তু আমাদের ক্ষেত্রে কোনো কাজ করে না। তেমনি এই যে অ্যাপেন্ডিক্স কথাটা বললাম, এটাকে আবার ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সও বলা হয়। শুধু অ্যাপেন্ডিক্স বললেও নাম্বার পাবে। এটা আমাদের ক্ষেত্রে কাজ করে না, কিন্তু গবাদি পশুদের ক্ষেত্রে যারা তৃণভোজী প্রাণী তাদের ক্ষেত্রে এটা কাজ করে। আবার দেখবে বানর জাতীয় প্রাণীদের লেজ আছে এবং লেজটাকে তারা নাড়াতে পারে। লেজের যে হাড়টা তাকে বলে কক্সিস। এই যে এখানে যে ছবিটি দেখানো হয়েছে মানুষের কঙ্কাল তন্ত্রের ছবি। এই কঙ্কাল তন্ত্রের মধ্যে মেরুদণ্ডের একেবারে শেষ প্রান্তে কক্সিস বলে একটা হাড় থাকে। কক্সিস, অনুত্রিকাস্থি বা কক্সিস, অনুত্রিকাস্থি বা কক্সিস, এটাও কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ। আবার যদি কলাবতী ফুল গাছে যাওয়া যায়, যাকে আমরা সর্বজয়া উদ্ভিদ বলে থাকি, দেখবে অনেকে বাড়িতে লাগায়, খুব সুন্দর দেখতে হয়। কলা ফুল বলা হয় সংক্ষেপে, সর্বজয়া বলা হয়। ইংরেজিতে আমরা সায়েন্টিফিক নেম হচ্ছে ক্যানা ইন্ডিকা, ক্যানা ইন্ডিকা, বাংলায় বলে সর্বজয়া বা কলাবতী ফুল, সংক্ষেপে অনেকে কলা ফুলও বলে। ওদের মধ্যে অনেকগুলো পুংকেশর রয়েছে, সেগুলো নিষ্ক্রিয় বা বন্ধা। তা চলে আসি, এই যে নিষ্ক্রিয় অঙ্গ আমি অনেকগুলো উদাহরণ তোমাদের সামনে তুলে ধরলাম। তা নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলবো? যে সমস্ত অঙ্গগুলো পূর্বপুরুষের দেহে সক্রিয় ছিল
এবং বিভিন্ন রকমের কাজে সহযোগিতা করত, কিন্তু সেই জীবদের বর্তমান বংশধরদের দেহে সেটা এখন আর কোনো কাজ করে না। একসময় সুগঠিত ছিল, সুপুষ্ট ছিল, এখন সেটা অতি ক্ষুদ্রতম অঙ্গে পরিণত হয়েছে এবং কাজ করে না। এই যে পূর্বপুরুষের দেহ সক্রিয় ছিল, অর্থাৎ কার্যক্ষম ছিল এবং সুগঠিত ছিল, কিন্তু বর্তমান প্রজন্মে তার বংশধরদের দেহে সেটা মানে ক্ষুদ্র বা ক্ষয়ীভূত হয়ে গেছে, খুব ক্ষুদ্রতম অংশ হিসাবে থেকে গেছে, কিন্তু কোনো কাজ করে না। এগুলোকে আমরা বলি ক্ষয়প্রাপ্ত অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গান বা নিষ্ক্রিয় অঙ্গ। নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে তার একটা কমপ্লিট ডেফিনেশন বা সংজ্ঞা তোমাদের মাথায় রাখতে হবে। এরপরে চলে আসে নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ। আমি প্রথমে উদাহরণ দিয়েই শুরু করেছিলাম। এই উদাহরণগুলোকে আরো একটু ভালোভাবে বলবো। প্রাণীর ক্ষেত্রে অনেক উদাহরণ হয়ে থাকে, আমি আমাদের দেহের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে চলে যাব। আমাদের পৌষ্টিকতন্ত্রের যে বৃহদন্ত্র থাকে সেখানে সিকাম বলে একটা অংশ ছিল, সিকাম বলে একটা অংশ ছিল। সেটা আমাদের দেহে এখন আর কোনো কাজ করে না। সেটা অ্যাপেন্ডিক্স নামক ক্ষুদ্রতম নিষ্ক্রিয় অঙ্গে রূপান্তরিত হয়েছে। এটা ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সও বলা যেতে পারে। এটা আমাদের পরিপাক নালীর সাথে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গ। মাঝে মধ্যে একটা প্রশ্ন দেয়, মানুষের পৌষ্টিকতন্ত্রের সাথে যুক্ত একটা নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। তোমরা যদি ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স লেখো তাহলেও নম্বর পাবে, আবার যদি শুধু অ্যাপেন্ডিক্স লেখো তাহলেও নম্বর পাবে। এছাড়া আমাদের চোখের কোণে, বহির্কোণে একটা ছোট্ট অঙ্গ থাকে, লালচে রঙের হয়, যেটা আমাদের ক্ষেত্রে কোনো কাজ করে না, কিন্তু মাছ এবং উভচর জাতীয় প্রাণীদের ক্ষেত্রে সেটা কাজ করে। এটাকে বলা হয় নিকটিটেটিং মেমব্রেন। নিকটিটেটিং মেমব্রেন, এটা একটু মাথায় রাখার চেষ্টা করবে। একে আবার প্লিকা সেমিলুনারিস বলা হয়, প্লিকা সেমিলুনারিস বা নিকটিটেটিং মেমব্রেন বা তৃতীয় উপপল্লব, এদেরকে অনেক সময় বলা হয়। তা এই আমাদের চোখের সাথে যুক্ত একটা নিকটিটেটিং মেমব্রেন, একটা নিষ্ক্রিয় অঙ্গ, পরিপাক নালীর সাথে যুক্ত অ্যাপেন্ডিক্স বা ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, কর্ণছত্রের পেশি পিনা সেগমেন্ট, মানে পিনাতে আমাদের কর্ণছত্র যে মাসেল গুলো থাকে। এছাড়াও আমাদের উদরে সেগমেন্টাল মাসেল থাকে, খণ্ডিত পেশি, এটাও কাজ করে না এরকম। তাছাড়াও আমরা যদি দাঁতের দিকে যাই, আমাদের একদম মাড়ির শেষের দিকে একটা দাঁত থাকে, ওটাকে বলা হয় তৃতীয় মোলার টিপ, 3 নম্বর পেশক দাঁত। ওটাও কিন্তু আমাদের ক্ষেত্রে কোনো কাজ করে না, ওটাও কিন্তু নিষ্ক্রিয়। আবার আমাদের যে ক্যানাইন টিথ, যাকে আমরা সাদন্ত বলে থাকি, সাদন্ত, যেটা মাংস ছিঁড়ে খাওয়ার জন্য আমাদের পূর্বপুরুষের দেহে কাজ করত। তোমরা দেখবে একটু খেয়াল করে, যারা মাংসাশী প্রাণী, বিশেষ করে বাঘ বা সিংহ বা নেকড়ে বা হাইনা, ওদের ক্যানাইন টিথ অর্থাৎ ছেদক দাঁত বেশ বড় হয় এবং অতি সক্রিয়, খুব সুচালো এবং খুব শক্তপোক্ত। ওই ছেদক বা ক্যানাইন টিথ কিন্তু আমাদের ক্ষেত্রে নিষ্ক্রিয়। তাহলে এমন অনেকগুলো অঙ্গ আমাদের দেহের মধ্যে রয়েছে। আমি যেগুলোকে এখানে উদাহরণ হিসেবে তুলে ধরেছি, কর্ণছত্রের পেশি, অ্যাপেন্ডিক্স, নিকটিটেটিং মেমব্রেন, আর এই ছবিটাতে খেয়াল করো, হিউম্যান স্কেলিটাল সিস্টেমের মধ্যে যে মেরুদণ্ড বা শিরদাঁড়া রয়েছে, তার একদম শেষ প্রান্তে কক্সিস থাকে। এইগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, অনেক সময় এখান থেকে প্রশ্ন দেওয়া হয়। এবার উদ্ভিদের ক্ষেত্রে চলে যাব। উদ্ভিদের ক্ষেত্রে আমি উদাহরণস্বরূপ একটু আগে কলাবতী ফুলের কথা বলেছিলাম। তোমরা আম নাম শুনেছ। এই আম গাছের যে ফুলগুলো হয় তার মধ্যে পুংকেশর থাকে। অনেক পুংকেশর বন্ধা, অনেক পুংকেশর আবার সক্রিয়। এমনকি কালোকা সন্ধ্যা বলে এক ধরনের গাছ আছে,
খুব বেশি না, গুল্ম টাইপের। এরা হচ্ছে তোমার বনে জঙ্গলের মধ্যে বেশিরভাগ দেখতে পাওয়া যায়। আমাদের এই সমতল ভূমিতে রাস্তার ধারে বা বনের মধ্যে দেখা যায় হলদে হলদে ফুল হয়। কালকাসুন্দা, কালকাসুন্দা, এই কালকাসুন্দা, কালকাসুন্দা এর পুংকেশর গুলোর মধ্যে 10টা পুংকেশর থাকে। এরা হচ্ছে শিম্ব গোত্রের উদ্ভিদ। 4টে হচ্ছে এর মধ্যে আবার বন্ধা, অর্থাৎ এরা পরাগরেণু উৎপাদনে অক্ষম। নারকেলে যে গর্ভকেশর গুলো থাকে তার মধ্যে কিছু কিছু গর্ভকেশর গুলো বন্ধা। আবার শতমূলী বলে একটা গাছ নাম শুনেছ, শতমূলী। এই শতমূলী গাছের যে গর্ভকেশর গুলো থাকে সেগুলোও বন্ধা। আবার কাজু বাদাম নাম শুনেছো তোমরা, এই কাজু বাদামের যে গর্ভকেশর গুলো থাকে তার মধ্যে কিছু কিছু গর্ভকেশর বন্ধা। এখানে দুটো জিনিস একটু মাথায় রাখবে। অনেক সময় আমি দেখেছি যে টেস্ট পেপারে থাকে, কোশ্চেন ব্যাংকে থাকে, স্ট্যামিনোড কি? স্ট্যামিনোড, স্ট্যামিনোড হচ্ছে বন্ধা পুংকেশরের ইংরাজি শব্দ। বন্ধা পুংকেশরের ইংরাজি শব্দ হচ্ছে স্ট্যামিনোড। স্ট্যামেন মানে পুংকেশর, সেখান থেকে স্ট্যামিনোড কথাটা আনা হয়েছে। এটা নিষ্ক্রিয়, পরাগরেণু উৎপাদনে এরা অক্ষম। আর পিস্টিলোড, 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 পিস্টিলোড বলে একটা কথা আছে, পিস্টিলোড বলে একটা কথা আছে। আর স্ট্যামিনোড, স্ট্যামিনোড বলে একটা কথা আছে। এই পিস্টিলোড এটা হচ্ছে বন্ধা গর্ভকেশর, স্ট্যামিনোড বন্ধা পুংকেশর। এই স্ট্যামিনোড এবং পিস্টিলোড এই দুটো শব্দ নিয়ে অনেক সময় বিভিন্ন রকমের শর্ট কোশ্চেন হয়। এটা একটু মাথায় রাখবে। বন্ধা পুংকেশর মানে স্ট্যামিনোড, বন্ধা পুংকেশর গর্ভকেশর মানে পিস্টিলোড। পিস্টিল, পিস্টিল মানে হচ্ছে গর্ভকেশরের সঙ্গে রিলেটেড একটা শব্দ। স্ট্যামেন মানে পুংকেশরের সাথে রিলেটেড শব্দ, এই জন্য নামগুলো এখানে হয়েছে। এছাড়াও তোমরা আদা দেখেছো, এটা খুব কমন। আদা দেখনি এমন স্টুডেন্ট আমরা খুব কমই দেখি। আদার গায়ে দেখবে আঁশের মতো অংশ রয়েছে, আঁশ, দেখো আমরা খোসা বলে থাকি, ওটা স্বল্পপত্র। হলুদের গায়েও কিন্তু থাকে। হলুদ, গোটা হলুদ যখন মাটি থেকে তোলা হয় অনেকটা দেখতে আদার মতন হয়, কিন্তু গুণগত বৈশিষ্ট্য, কালারের দিক থেকে বৈশিষ্ট্য আলাদা। এরা ভূনিম্নস্থ মৃদগত কাণ্ড, এদেরকে রাইজোম বলা হয়। এদের গায়ে কিন্তু স্বল্প পত্র থাকে। এগুলো স্কেল মানে স্কেলি লিফ বলা হয়। এগুলো কিন্তু কোনো কাজ করে না, এগুলো নিষ্ক্রিয়। তা এই উদ্ভিদের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ একটু মনে রাখার চেষ্টা করবে। প্রাণীদের মধ্যে বিশেষ করে আমাদের ক্ষেত্রে একটু মনে রাখার চেষ্টা করবে। আবার কয়েকটা পাখির নাম বলি। তোমরা উট পাখি দেখেছ? এই উট পাখির ছবি খুব কমন ভাবে দেখেছো, ডিসকভারি চ্যানেলে হোক বা অ্যানিমাল প্ল্যানেটে হোক। কিউই পাখি দেখেছো, এমু পাখি দেখেছো। এদের যে সমস্ত ডানাগুলো দেখবে খুব ছোট, এবং এগুলো অ্যাকচুয়ালি কোনো কাজে লাগে না, এদের উড়তে সহায়তা করে না। এগুলো আবার নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ। তা এমন অনেক হতে পারে। এবার চলে যাব এই নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গানের গুরুত্ব। ভেস্টিজিয়াল অর্গানের গুরুত্ব। নিষ্ক্রিয় অঙ্গ দিয়ে আমরা এক ধরনের জীব থেকে আরেক ধরনের জীবের সৃষ্টি হয়েছে, এটা আমরা ব্যাখ্যা করতে পারি। যেমন আমি প্রথমে চলে আসছি, নিষ্ক্রিয় অঙ্গ পা দিয়ে একটা হতে পারে, পদ, পদ বা পা, পদ বা পা দিয়ে একটা মানুষ আমরা বলবো। দেখো, সরীসৃপ জাতীয় প্রাণীদের অগ্র এবং পশ্চাৎপদ থাকবে। অগ্রপদ দুটো, পশ্চাৎপদ দুটো। তোমরা কুমির, কচ্ছপ, টিকটিকি, গিরগিটি খেয়াল করে দেখবে। এই সমস্ত সরীসৃপ গুলোকে বলা হয় চতুষ্পদ সরীসৃপ। এই সরীসৃপের মধ্যে যাদের পা নেই তাদেরকে বলা হয় সাপ, স্নেক বলা হয়। রেপটিলিয়াদের সংক্ষেপে রেপটাইলস বলা হয়। এই সরীসৃপের মধ্যে যাদের পা থাকে না তাদেরকে নরমালি সাপ বলা হয়। আর জীবটা চেরা টাইপের হয়।
যাদের জিভ চেরা এবং পা নেই সেই সমস্ত সরীসৃপগুলোকে আমরা সাপ বা স্নেক বলে থাকি। এই পাইথন সাপের দেহের শেষের দিকে পায়ুর দুপাশে একটি করে পশ্চাৎ পদের মতো চিহ্ন পাওয়া গেছে, যেটা পেলভিক গার্ডেলের সঙ্গে এবং ওই পশ্চাৎ পদের সঙ্গে এর অনেকটা মিল আছে। এই যে পশ্চাৎ পদের বা পেছনের পায়ের সাথে মিল এবং এই পেলভিক গার্ডেল বা শ্রোণীচক্র, এই হাড়টাকে বলা হয় শ্রোণীচক্র, কোমরে থাকে, এটাকেও বলা হয় শ্রোণীচক্র, ইংরেজিতে বলে পেলভিক গার্ডেল। এই পেলভিক গার্ডেলের সঙ্গে এবং পশ্চাৎ পদের সাথে মিল আছে এমন দুটো অঙ্গ এই পাইথন সাপের পায়ুর দুপাশে পাওয়া গেছে। এর থেকে বিজ্ঞানীরা মানে অভিব্যক্তিবিদেরা অনুমান করছে চতুষ্পদ সরীসৃপ জাতীয় প্রাণী থেকে সাপ জাতীয় প্রাণীদের আবির্ভাব ঘটেছে। আরেকটা পয়েন্ট খুব ভালোভাবে বলা যেতে পারে, তোমার এই অ্যাপেন্ডিক্স দিয়ে একটা বলা যেতে পারে, অ্যাপেন্ডিক্স দিয়ে একটা পয়েন্ট বলা যেতে পারে। জৈব অভিব্যক্তিতে নিষ্ক্রিয় অঙ্গের গুরুত্ব বা ভূমিকা অ্যাপেন্ডিক্স দিয়ে একটা বলা যেতে পারে। একটু খেয়াল করে দেখবে, যারা গবাদি পশু তারা তৃণভোজী হয়, এছাড়া হরিণ, খরগোশ এরা সবাই তৃণভোজী হয়। এদের ক্ষেত্রে পরিপাক নালীর সাথে যে বৃহদন্ত্র তার একটা উল্লেখযোগ্য পার্ট আছে সিকাম। ওই সিকামটা সেলুলোজ নামক অংশ মানে ঘাসের পরিপাকে অংশ নিয়ে থাকে। সিকামটা এদের ক্ষেত্রে খুব সক্রিয় এবং সিকাম থেকে এনজাইম বের হয়। সেই এনজাইমটা সেলুলোজ জাতীয় খাদ্য যে ঘাস পাতা লতার মধ্যে থাকে সেগুলো হজম করতে সাহায্য করে। অথচ আমাদের ক্ষেত্রে ওই সিকামটা রয়েছে, অ্যাপেন্ডিক্স যাকে আমরা বলছি, কিন্তু খুব ক্ষুদ্র এবং আমাদের ক্ষেত্রে কোনো কাজ করে না। মাঝে মধ্যে বরং জীবাণুর ইনফেকশন জনিত কারণে ওটা বেড়ে গিয়ে অ্যাপেন্ডিসাইট বলে একটা অসুখ তৈরি করে, ওটা শেষ পর্যন্ত অপারেশন করে বাদ দিয়ে দিতে হয়। তা এই যে সিকাম গবাদি পশুদের ক্ষেত্রে বা তৃণভোজী প্রাণীদের ক্ষেত্রে সক্রিয়, কিন্তু আমাদের মতো উন্নত প্রাণীদের ক্ষেত্রে এটা নিষ্ক্রিয়। এর থেকে অভিব্যক্তিবিদেরা অনুমান করছেন যে মানে তৃণভোজী প্রাণী থেকে আমাদের মতো প্রাণীদের উদ্ভব ঘটেছে। সিকাম যুক্ত তৃণভোজী প্রাণীদের থেকে আমাদের মতো প্রাণীদের আবির্ভাব হয়েছে, যাদের সিকামটা অ্যাপেন্ডিক্সে রূপান্তরিত হয়েছে। অ্যাকচুয়ালি তারা অকেজ হয়ে গিয়ে ক্ষুদ্র একটা অঙ্গরূপে অবস্থান করে, যাকে আমরা অ্যাপেন্ডিক্স বলছি। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সও বলা যেতে পারে, আমি এর আগে উল্লেখ করেছি। আরেকটা এক্সাম্পল দিয়ে জৈব অভিব্যক্তিগত গুরুত্ব বলা যেতে পারে। এই ছবির দিকে তাকিয়ে দেখো, কক্সিস, মেরুদণ্ডের একেবারে শেষ প্রান্তের হাড়টাকে বলা হয় কক্সিস বা অনুত্রিকাস্থি। ছোট্ট তিন কোণ একটা অস্থি থাকে, ওটা অনুত্রিকাস্থি বা ইংরেজিতে কক্সিস বলা হয়। কক্সিজিয়াল রিজিয়নের শেষ দিকে ওরা অবস্থান করে। তা এই যে কক্সিস বানর জাতীয় প্রাণীদের ক্ষেত্রে অতি সক্রিয়, কিন্তু আমাদের ক্ষেত্রে ওই কক্সিসটা ক্ষুদ্রতম অংশ হিসাবে মেরুদণ্ডের শেষ প্রান্তে রয়েছে, আমাদের ক্ষেত্রে কোনো কাজ করে না। বানর জাতীয় প্রাণীদের ক্ষেত্রে কিন্তু ওটা লেজ গঠনে অংশ নিয়েছে, ওই অঙ্গটা ওদের ক্ষেত্রে সক্রিয়, লেজ নাড়াতে সাহায্য করে অথবা লেজের সাহায্যে কোনো কিছু আটকে ধরতে বা ঝুলতে সাহায্য করে। এই যে কক্সিস আমাদের ক্ষেত্রে নিষ্ক্রিয়, কিন্তু বানর জাতীয় প্রাণীদের ক্ষেত্রে সক্রিয়। এর থেকে অভিব্যক্তিবিদেরা অনুমান করছেন যে বানর জাতীয় ম্যামেলিয়া শ্রেণীভুক্ত প্রাণী থেকে আমাদের মতো উন্নত ম্যামেলিয়া শ্রেণীভুক্ত প্রাণীদের আবির্ভাব ঘটেছে। পরীক্ষায় কিন্তু আসে যে নিষ্ক্রিয় অঙ্গের জৈব অভিব্যক্তিতে গুরুত্ব লেখো, তখন উদাহরণকে তুলে ধরে যদি তোমরা আমি যেভাবে ব্যাখ্যা করলাম সেইভাবে ব্যাখ্যাটা দাও, তাহলে অনেকটা ভালো হবে।
আমি 3টে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেছি। একটা সাপ দিয়ে বললাম, সরীসৃপ চতুষ্পদ সরীসৃপ থেকে সব জাতীয় প্রাণীদের আবির্ভাব ঘটেছে। আরেকটাতে আমি উদাহরণ হিসেবে ধরেছি যে তৃণভোজী স্তন্যপায়ী প্রাণীর থেকে আমাদের মতো উন্নত স্তন্যপায়ী প্রাণীদের আবির্ভাব ঘটেছে, যাদের ক্ষেত্রে আমরা অ্যাপেন্ডিক্সটা দেখছি নিষ্ক্রিয়। এছাড়াও হচ্ছে কক্সিস দিয়েও একটা কিন্তু উদাহরণ তুলে ধরেছি যে সক্রিয় কক্সিস যুক্ত বানর জাতীয় প্রাণী থেকে আমাদের মতো উন্নত স্তন্যপায়ী প্রাণীদের আবির্ভাব ঘটেছে। অর্থাৎ খুব সংক্ষেপে বলা যেতে পারে, মানে উদ্বংশীয় জীবের দেহে এই অঙ্গগুলো সক্রিয় ছিল, তার পরবর্তী বংশধরদের মধ্যে এই অঙ্গগুলো আর কাজ করছে না, ক্ষুদ্রতম অঙ্গ হিসাবে অবস্থান করছে। এই যে নিষ্ক্রিয় অঙ্গ এক জীব থেকে আরেক ধরনের জীব উদ্ভবের সাক্ষ্য বহন করে বেড়াচ্ছে। এই হলো টোটাল নিষ্ক্রিয় অঙ্গ সংক্রান্ত বিষয়বস্তু। তোমরা অন্তত 3টে জিনিস খুব ভালো করে জানবে। নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে, প্রাণীদের ক্ষেত্রে এবং উদ্ভিদের ক্ষেত্রে উদাহরণ, বিশেষ করে প্রাণীদের ক্ষেত্রে উদাহরণটা পরীক্ষায় খুব আসে। আর নিষ্ক্রিয় অঙ্গ দিয়ে জৈব অভিব্যক্তি সংক্ষেপে ব্যাখ্যা করো, বা নিষ্ক্রিয় অঙ্গের জৈব অভিব্যক্তিতে গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। আমার মনে হয় যে অংশগুলো আজকে আলোচনা করলাম সেটা অনেকটা তোমাদের সুবিধা হবে বলে আমার ধারণা। বাড়িতে খুব ভালো করে অংশগুলো পড়তে থাকো। আগামী দিন তুলনামূলক একটা প্রমাণ করাবো, সেটা হচ্ছে হৃৎপিণ্ড ঘটিত প্রমাণ। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় এটা আসে। মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ড ঘটিত প্রমাণ আগামী দিন পড়াবো। আর সবশেষে ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণ রয়েছে। আমাদের আর 2টো প্রমাণ পড়তে হবে অভিব্যক্তির সপক্ষে। আমি নেক্সট ক্লাসগুলোতে এগুলো আলোচনা করব। সবাই খুব ভালো থাকো, বাড়িতে এটা খুব ভালো করে পড়াশোনা করো। আজ এখানে শেষ করছি।